ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা জোরালো হওয়ার মধ্যেই নতুন সামরিক পদক্ষেপ নিয়েছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে, আত্মরক্ষার উদ্দেশ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌবাহিনীর কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা এগোলেও এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে ট্রাম্পের নতুন শর্ত শান্তি প্রচেষ্টার সামনে নতুন বাধা তৈরি করেছে। ইরান ও আমেরিকার মধ্যকার ৩ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের অবশেষে আলোর মুখ দেখছে কূটনৈতিক প্রচেষ্টা। পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ কয়েক সপ্তাহের রুদ্ধতার বৈঠকের পর বড় ধরনের অগ্রগতির কথা জানালো তেহরান। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আলোচনার টেবিলে থাকা অধিকাংশ বিষয় দুই দেশ একটি যৌথ সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটনের নীতি নির্ধারণী পর্যায়ে এক ধরনের প্রাতিষ্ঠানিক দ্বিধাদ্বন্দ্ব এবং ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে চুক্তি সই হতে কিছুটা বিলম্ব হচ্ছে। বর্তমান ধাপে আলোচনা কেবল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার উপর কেন্দ্রীভূত রয়েছে এবং এতে পরমাণু চুক্তির মতো জটিল কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। তেহরানের এই বিবৃতির মাঝেই কূটনৈতিক অঙ্গনে ছড়াতে শুরু করেছে আশার আলো। কাতারের দোহায় বর্তমানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার সাথে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে সেখানে কাতারের প্রধানমন্ত্রীর সাথে নিবিড় আলোচনা চালাচ্ছেন তারা। নিক্কেইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বৈরিতা অবসানের চুক্তি হওয়ার 30 দিনের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই 30 দিনের মধ্যে ইরান প্রণালীতে পুঁতে রাখা সব মাইন অপসারণ করবে, যার পর সব দেশের জাহাজ সেখানে ফ্রিতে এবং নিরাপদে চলাচল করতে পারবে। তবে এই প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। তবে এই আলোচনার মাঝে একদম শেষ মুহূর্তে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দাবি করেছেন, সৌদি আরব, কাতার, পাকিস্তান ও ইজিপ্টের মতো আঞ্চলিক শক্তিগুলোকে এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ট্রাম্পের এই আকস্মিক শর্তকে বিশ্লেষকরা আলোচনার টেবিলে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং নৌযান লক্ষ্য করে আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনী ও মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি ঠেকাতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমেরিকা স্পষ্ট করেছে, তারা বৃহত্তর যুদ্ধ চায় না, তবে নিজেদের বাহিনী ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এদিকে ফক্স নিউজকে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জন টিকার্ট সতর্ক করেছেন, চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে তা আমেরিকার কৌশলগত স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। ছলচাতুরি বা অসৎ উদ্দেশ্যে আলোচনার জন্য ইরানের কুখ্যাতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনের দিনিপোপেত্রোভস্কের গাছগাছালিতে ঘেরা এক গোপন বাংকার, রুশ বাহিনীর নজরে এড়াতে চারপাশে পাতা আর জালের নিখুঁত ছদ্মবেশ। এখান থেকেই একের পর এক হাউইটজার কামান দিয়ে রুশ বাংকার ও সেনা অবস্থান লক্ষ্য করে নিখুঁত নিশানা ছুড়ছেন ইউক্রেনের 148তম আর্টিলারি ব্রিগেডের গোলন্দাজরা। ইউক্রেনিয়ান বাহিনী জানায়, রুশ পদাতিক বাহিনীর হামলা প্রতিহত করতে এবং আহত ও নিহত কমরেডদের নিরাপদে সরিয়ে নিতে এই আর্টিলারি ও স্মোক কভারের তৈরি দেয়াল দারুণ সাহায্য করছে। বর্তমান যুদ্ধক্ষেত্রের ছদ্মবেশ বা ক্যামোফ্লেজি যে কোনো অভিযানের 90% সাফল্য নির্ভর করে। আমরা এখন একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। আপনি যদি নিজেকে ঠিকঠাক লুকিয়ে রাখতে পারেন, তবে আকাশ থেকে শত্রু ড্রোন বা কোনো প্রযুক্তি আপনার সন্ধান পাবে না। আজ রুশ বাহিনীর ছদ্মবেশ দুর্বল ছিল, যা আমাদের নিখুঁত হামলায় বড় সুবিধা দিয়েছে। এই হাইটেক যুদ্ধের প্রতিটি মুহূর্ত চরম ঝুঁকিপূর্ণ। টানা শেল বর্ষণের পর বনের আড়ালে দুপুরের খাবার খাওয়ার সময় আচমকায় মাথার ওপর দেখা মেলে রুশ ড্রোনের। জীবন আর মৃত্যুর মাঝখানের এই সরু সুতায় দাঁড়িয়েও মাতৃভূমি রক্ষায় বিন্দুমাত্র দমে যাননি সম্মুখ সারির যোদ্ধারা। কামানের গোলার গায়ে তারা লিখে রাখছেন যুদ্ধে নিহত সহযোদ্ধা ইভান কোৎসিউকের মতো শহীদদের নাম।
আমরা যেখানে আছি ঠিক এই অবস্থানেই শেষ পর্যন্ত টিকে থাকব, কারণ আমরা এখানে আমাদের পরিবার, আমাদের বাবা মা, স্ত্রী আর সন্তানদের রক্ষা করতে এসেছি। আমাদের মূল লক্ষ্য শত্রু যেন কোনোভাবেই আর সীমানার 1 ইঞ্চিও সামনে এগোতে না পারে। ড্রোন ডিটেক্টর আর অ্যান্টি ড্রোন নেট বা জাল ব্যবহার করে প্রতিনিয়ত নিজেদের অবস্থান পরিবর্তন করতে হয় এই গোলন্দাজদের। কামানের ব্যারেল নামিয়ে দ্রুত হাম্বি গাড়িতে চড়ে কর্দমাক্ত পথ বেয়ে রাতের আধারে তারা ছুটে চলেন নতুন কোনো ছদ্মবেশী ঘাঁটির খোঁজে। রক্তক্ষয়ী এই যুদ্ধের ময়দানে কেবল ভারী অস্ত্রই নয়, বরং ড্রোন প্রযুক্তির যুগে নিজেদের বাঁচিয়ে রেখে শত্রুকে ঘায়েল করার এই মনস্তাত্ত্বিক ও কৌশলগত লড়াই এখন নির্ধারণ করে দিচ্ছে ইউক্রেন যুদ্ধের ভাগ্য। ইসরায়েলি সামরিক অবরোধ ও কঠোর বিধিনিষেধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় এবারও কোনো কুরবানির পশু ছাড়াই ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন প্যালেস্টিনিয়ানরা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো গাজাবাসীর জীবনে কুরবানির ঈদ আসছে সম্পূর্ণ আনন্দহীন এক আবহে। ইসলাম ধর্মের অন্যতম প্রধান এই উৎসবের মূল অনুষঙ্গ পশুপালন ও পশু কোরবানি হলেও যুদ্ধ বিধ্বস্ত গাজায় এখন কোরবানি দেওয়ার মতো কোনো গবাদি পশু অবশিষ্ট নেই। সেখানকার বাস্তুচ্যুত সাধারণ মানুষরা বলছেন, প্রতিনিয়ত বোমা বর্ষণ আর স্বজন হারানোর এই উপত্যকায় এখন ঈদের কোনো আমেজ নেই। গত 30 বছর ধরে আমরা অংশীদারিত্বে বা একাকী কোরবানি দিয়ে এসেছি। কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা ভাবতেও পারিনি আমাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে এবং টানা 3টি কোরবানির ঈদ আমাদের সন্তানদের কোনো আনন্দ ছাড়াই কেটে যাবে। গাজায় আসলে কোনো ঈদ নেই, গাজা আজ সবকিছু থেকে বঞ্চিত। গাজার কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে উপত্যকাটির প্রাণী সম্পদ খাত পদ্ধতিগতভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে প্রতি বছর ঈদের মৌসুমে গাজায় প্রায় 20,000 গরু এবং 40,000 ভেড়া আমদানি করা হতো। তবে এবারের ঈদে ইসরায়েল কোনো ধরনের জীবন্ত পশু উপত্যকাটিতে প্রবেশ করতে দেয়নি। এছাড়া চলমান এই যুদ্ধের কারণে গাজার অভ্যন্তরে থাকা প্রায় 80,000 গবাদি পশু ইতিমধ্যে মারা গেছে। ইসরায়েল গাজা উপত্যকায় কুরবানির পশু আমদানি এবং প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে, যা আমাদের সামগ্রিক কৃষি উৎপাদন অবস্থার উপর একটি কঠোর অবরোধ। গাজার বেশিরভাগ গবাদি পশু এবং মুরগির খামারগুলো এখন ইসরায়েলি বাহিনীর দখলকৃত ইয়েলো জোনের ভেতরে পড়েছে, যা পুরো গাজা উপত্যকার প্রায় 60% এলাকা। যেসব কসাইখানায় একসময় ঈদের সকালে কুরবানির মাংস কাটার ধুম পড়ত, আজ সেগুলো পরিণত হয়েছে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে। তীব্র মানবিক সংকটের মাঝে কসাইখানার ধ্বংসাবশেষের ভেতরেই তাঁবু খাটিয়ে বাস করছেন শত শত মানুষ। আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকারী সংস্থা এবং জাতিসংঘের বারবার তাগিদ সত্ত্বেও গাজায় বাণিজ্যিক পণ্য ও জীবন্ত পশু প্রবেশ করতে না দেওয়ায় প্যালেস্টিনিয়ানদের ক্ষোভ ও হতাশা এখন চরমে। আমরা যে কসাইখানায় এখন বসে আছি দেখুন, এখানে এখন বাস্তুচ্যুত পরিবারগুলো বাস করছে। একসময় মানুষ এখানে কোরবানি দিতে আসতো, এই মেশিনটি দিয়ে হাড় ও মাংস কাটা হতো। আমরা সেই মাংস নিয়ে সন্তানদের মুখে হাসি ফোটাতাম, আর এখন পুরো জায়গাটি ধ্বংসস্তূপ। চারপাশে শুধু ইঁদুর আর উদবিড়াল। যদিও ইসরায়েলি অফিসিয়াল ইউনিট কোগার দাবি করেছে যে তারা গত 1 মাসে গাজায় প্রায় 8,000 টন প্রক্রিয়াজাত মাংস ও দুগ্ধজাত পণ্য সরবরাহ করেছে, তবে কোনো জীবন্ত পশু প্রবেশ করতে দেয়া হয়নি। অপরদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসে প্রয়োজনীয় ত্রাণের মাত্র 1/4 গাজায় প্রবেশ করতে পেরেছে। ফলে কোনো কোরবানি ও উৎসবের আমেজ ছাড়াই কেবল বেঁচে থাকার এক অনিশ্চিত লড়াইয়ের মধ্য দিয়ে গাজায় পার হতে যাচ্ছে আরও একটি ঈদুল আজহা। খান ইউনিসের এই উদ্বাস্তু শিবিরের এক জীর্ণ তাঁবুই এখন নাজিয়া আবু লেহিয়ার পৃথিবী। মোবাইল স্ক্রিনে মক্কার পবিত্র ভূমিতে হাজিদের গমনের দৃশ্য দেখছেন আর নীরবে চোখের জল ফেলছেন 64 বছর বয়সী এই প্যালেস্টিনিয়ান নারী, যার চোখে এখন কেবলই এক বুক হাহাকার আর বিষাদ। যুদ্ধ শুরুর আগেই হজের জন্য নাম নিবন্ধিত হয়েছিল নাজিয়ার। লটারিতে নামও এসেছিল, কিন্তু 2023 সালে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন সব ওলটপালট করে দেয়। গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনও গাজাবাসীর চলাচলের ওপর রয়েছে কঠোর বিধিনিষেধ। ফলে স্বপ্নই রয়ে গেছে নাজিয়ার। স্বামীর সাথে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু যুদ্ধ শুরুর পর তিনি মারা যান। হজে যাওয়ার ভাগ্য আর তার হলো না। খোদার কসম, তিনি আমার সাথে পবিত্র ভূমিতে যাওয়ার জন্য ব্যাকুল ছিলেন। এখন আমার ভয় হচ্ছে
হজের তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়েই আমিও হয়তো দুনিয়া থেকে বিদায় নিব। তারপরও আমরা আল্লাহর উপর ভরসা রাখছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাফা সীমান্ত আংশিক খোলার অনুমতি দিলেও সেখান দিয়ে কেবল সীমিত সংখ্যক অসুস্থ মানুষকে পারাপার হতে দেয়া হচ্ছে। ফলে জিলহজ মাসের এই পবিত্র দিনগুলোতে যেখানে নাজিয়াদের মক্কায় থাকার কথা ছিল, সেখানে আজ তাদের দিন কাটছে শুকনো রুটি আর তীব্র খাদ্যাভাবে। কিন্তু নাজিয়ার আক্ষেপ, তারা কেবল হজেই যেতে চেয়েছিলেন। সীমান্ত ক্রসিং সম্পূর্ণ বন্ধ। আল্লাহর ঘরের মেহমানদের সাথে কেন এমন আচরণ করা হচ্ছে? তারা তো কেবল হজের ফরজ দায়িত্ব পালন করতে চান, অন্য কিছু নয়। মাত্র 2 সপ্তাহের তো ব্যাপার। এই পবিত্র দিনগুলোতে আমাদের মক্কায় থাকার কথা ছিল। পূর্ব গাজায় নাজিয়াদের সাজানো গোছানো ঘরবাড়ি আজ শুধুই ধ্বংসস্তূপ। জীবনের শেষ প্রান্তে এসে সুস্থ শরীরে অন্তত একবার আল্লাহর ঘরে হাজিরা দিতে চান বয়োজ্যেষ্ঠা এই নারী। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধের কারণে তা আর হয়ে উঠছে না। ফলে নাজিয়ার মতো গাজার হাজারো নারীর হজে যাওয়ার আকুতি এখন খান ইউনিসের তাঁবুতেই ম্লান হয়ে যাচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সোমবার সকালেই কাতারের রাজধানী দোহায় পৌঁছান। আমেরিকার সাথে চলমান যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতির মাঝেই ঘনীভূত স্থিতাবস্থা দূর করতে তারা কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ তামিম বিন হামাদ আল থানি সহ শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেন। আঞ্চলিক এক কূটনীতিকের বরাতে জানা গেছে, দোহা সফরের মূল কেন্দ্রবিন্দু হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কিত জটিল বিষয়গুলো। এছাড়া চুক্তির অংশ হিসেবে আমেরিকার নিষেধাজ্ঞায় অবরুদ্ধ থাকা ইরানি তহবিল অবমুক্ত করার আইনি ও আর্থিক রূপরেখা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই প্রতিনিধি দলে যুক্ত রয়েছেন, যা প্রস্তাবিত সমঝোতা স্মারকে অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনার এই অগ্রগতি ও ঘনীভূত জটিলতায় উভয় পক্ষের সমঝোতায় পৌঁছানোর এখনও কঠিন পরীক্ষার মুখোমুখি বলেই মনে করছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, আলোচনার অনেক বিষয়ে অগ্রগতি হলেও চুক্তি এখনও আসন্ন নয়। এটা সত্য যে আলোচনার টেবিলে থাকা বিষয়ের বড় একটি অংশে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি, কিন্তু তার মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর একেবারেই আসন্ন। এমন দাবি এখন পর্যন্ত কেউ করতে পারেনি, কারণ আমেরিকার নীতি নির্ধারণী প্রক্রিয়া এক ধরনের প্রাতিষ্ঠানিক অস্থিতিশীলতার মধ্যে আটকে আছে। বাঘেই জানান, এই মুহূর্তে আলোচনার মূল কেন্দ্রে রয়েছে লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধ বন্ধ করা, সেই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও ওমান সাগরের নৌ নিরাপত্তা এবং ইউএস নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও আলোচনার টেবিলে রয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ধরনের জোরপূর্বক টোল বা শুল্ক আদায়ের বিষয়টি নাকচ করে দেন ইরানি এই কূটনীতিক। আমরা কোনো টোল বা শুল্ক আদায় করছি না। শব্দের চয়ন নিয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। তবে স্বাভাবিকভাবেই এই রুটে নৌ চলাচল সহজ করা এবং পারস্য উপসাগর ও ওমান সাগরের পরিবেশ রক্ষা করায় নির্দিষ্ট কিছু সেবা দেওয়া হয়। এর জন্য যে খরচ হয় তা তো সংগ্রহ করতেই হবে। একে টোল বলা ঠিক হবে না। এদিকে তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির সাথে সমন্বয় করে গত 24 ঘন্টায় 32টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যার মধ্যে তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক নৌযানও রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।